নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের এখন নজর রাখতে হচ্ছে রাজনীতির ময়দানের দিকে, কারণ রাজনীতির ময়দানে বিভিন্ন খেলা চলছে। সেখানে কখনো গলফ, কখনো পোলো, কখনো বা ইকুয়েস্ট্রিয়ান চলছে, কখনো বা জিমন্যাস্টিক্স দেখতে পাচ্ছি আমরা, কখনো ফুটবল, কখনো ক্রিকেট, কখনো হকি, নানান রকমের খেলা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। কেউ একা খেলছেন, কেউ হয়তো অন্যদের সঙ্গে খেলছেন। তো সেই সমস্ত খেলার মধ্যে বেশ কিছু কথাবার্তা উঠে আসছে। যেমন আজকে বিজেপির কার্যকারিণী বৈঠক ছিল একটি। গতকালই বৈঠক হয়েছে দফায় দফায়, সকাল থেকে সন্ধে পর্যন্ত, রাত পর্যন্ত সেই বৈঠক সেরেছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ। তাঁরা দুজনেই কলকাতায় এসেছিলেন এবং বিজেপির কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বিজেপির যারা নেতৃস্থানীয় তাদের সঙ্গে বৈঠক করেছেন, এটি কমিটিও করে দিয়ে গিয়েছেন। আজকে তারা একটুখানি ঝালাই করে নেওয়ার জন্য একটি কার্যকারিণী বৈঠক ডাকা হয়েছিল বিজেপির তরফ থেকে। আর সেই বৈঠক থেকে উঠে এলো শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য। সেখানে তিনি বলছেন, এমনিতে তো রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন রাজীব কুমার, সেই নিয়ে মন্তব্য করেছেন, সেটা এই মুহূর্তে সবাই দেখে ফেলেছেন। কিন্তু একটি অংশ বেশ ভালো লাগলো, সেটা একটু উল্লেখ করবার জন্যই এই প্রসঙ্গের অবতারণা করলাম। সেটা হচ্ছে, যদি বিজেপি সরকার এ রাজ্যে আসে তাহলে এ রাজ্যের সব কিছুর নাম বদলে দেবেন, এমনটাই বলেছেন আজকে শুভেন্দু অধিকারী। এমনকি হেস্টিংস থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত জায়গাগুলোতে ব্রিটিশ এবং মুঘলদের নামের ছাপ আছে সেই সমস্ত নামগুলো বদলে দেওয়া হবে, এরকমটাই তিনি বললেন আজকে শুভেন্দু অধিকারী। সুতরাং এটাও একটা বেশ আলোচিতব্য বিষয় হতে পারে কোনো অন্য সময়। তবে আজকের আলোচনা একটু অন্যরকম। সেই আলোচনার মধ্যে অবশ্যই থাকবে ডালুবাবু অর্থাৎ আবু হাসেম খান চৌধুরীর একটি মন্তব্য। সেই মন্তব্যে তিনি বলছেন যে কাগজে যেরকম পড়ছি সেখানে এরকমটা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো সিট দেওয়া হয়েছে, বহরমপুরের সঙ্গে সঙ্গে মালদা দক্ষিণ সিটটাও দিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু আমাদের বেশ কিছু দাবি দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে তীব্র চাপানুতোর। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে এই জল্পনা যে সত্যি সত্যি তাহলে সিট শেয়ারিংটা হয়ে গেছে, সিট শেয়ারিং এর বিষয়টা ইতিমধ্যে ঘোষিত, নাকি এই বিষয়ে এখনো পর্যন্ত আমরা মানে খবরওয়ালারা নানান রকম জল্পনাই করে চলেছে। দ্বিতীয়টাই সত্যি, নানান রকম জল্পনাই চলছে, কিন্তু এখনো পর্যন্ত সিট শেয়ারিং এর বিষয় কিছু হয়ে ওঠেনি। কিন্তু রাজনীতির ময়দান তো কখনো ফাঁকা থাকে না। আজকে ভারতের জাতীয় কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে জয়রাম রমেশ, যিনি দলের প্রধান মুখপাত্র, এবং সেই সঙ্গে সঙ্গে ছিলেন কেসি বেণুগোপাল, যিনি সাধারণ সম্পাদক দলের, তিনিও ছিলেন এই সাংবাদিক বৈঠকে। এবং সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় এডিশনটি তারা আনতে চলেছেন। ইতিমধ্যেই সেই যাত্রার নামটিও জানিয়ে দেওয়া হয়েছে, তার নাম হয়েছে ভারত ন্যায় যাত্রা। ভারত জোড়ো যাত্রায় মোট 4200 কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব, আর এবার 6200 কিলোমিটার পথ। এবার কিন্তু যাত্রাপথটা আরও 2000 কিলোমিটার বেশি। গতবার উত্তর থেকে দক্ষিণ আর দক্ষিণ থেকে উত্তর এসেছিলেন রাহুল গান্ধী, এবার পূর্ব থেকে শুরু করছেন, পশ্চিম দিকে যাবেন, অর্থাৎ মণিপুরের ইম্ফল থেকে শুরু হচ্ছে এবং সেই যাত্রা গিয়ে শেষ হবে মহারাষ্ট্রের মুম্বাইতে। এই যে যাত্রা, এই যাত্রায় পশ্চিমবঙ্গের ওপর দিয়েও যাবে এই ভারত ন্যায় যাত্রা। আর এই ন্যায় যাত্রা বেশ খানিকটা প্রভাব ফেলতে পারবে কি পরবর্তী নির্বাচনে, অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে। এখন তো যে পদক্ষেপই করা হচ্ছে যে কোনো দলের তরফ থেকে, সেটার সঙ্গেই 2024 জুড়ে রয়েছে। আর ঠিক সেই রকমভাবেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও একটি কর্মসূচি ইদানিং লক্ষ্য করা গেল। সেই ক্ষেত্রে একজন মানুষ তার সঙ্গে জড়িয়ে গেছেন, তিনি স্বামীজি, স্বামী বিবেকানন্দ। ফুটবল খেলা গীতাপাঠ অপেক্ষা ভালো, যুবকদের ক্ষেত্রে এই মানে শরীরচর্চার, শরীর এবং মনের যে চর্চা, সেই চর্চাটা ফুটবলে বরঞ্চ ভালো হয় গীতাপাঠ করার, এক জায়গায় বসে গীতাপাঠ করার চাইতে, এরকমটাই হয়তো বোঝাতে চেয়েছিলেন স্বামীজি। কিন্তু সেই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই একটি রাজনীতি তৈরি হয়ে গিয়েছে। গত রবিবার লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ কর্মসূচি ছিল ব্রিগেডে, আর সেই নিয়ে মন্তব্য করেছেন উদয়ন গুহ। উদয়ন গুহর মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার, এবং সেই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যেই গতকালই রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেসের যুব নেতারা, যুব নেতৃত্ব, তারা রাস্তায় নেমে ফুটবল খেলেছেন। অর্থাৎ স্বামী বিবেকানন্দ এবং ফুটবল, এই দুই বিষয়কেই বাঙালি অস্মিতা, বাঙালির অহংকার, বাঙালির গর্ব, এই বিষয়টিকে ইতিমধ্যেই কিন্তু আবার নিয়ে আসতে চলেছে তৃণমূল কংগ্রেস তাদের ভোট ময়দানের অস্ত্র হিসেবে। সুতরাং একদিকে সনাতনী ধর্ম, আরেকদিকে বাঙালির অস্মিতা, এই দুয়ের লড়াই
আবার দেখা যেতে পারে পশ্চিমবঙ্গে। এই সব নিয়েই আমরা আজকে কথা বলবো। আমাদের আজকের এই হাইটকে আলোচনায় যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সৈকত মণ্ডল। স্বাগত জানাই আপনাকে, রাজনৈতিক বিশ্লেষক সৈকত মণ্ডলকে। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর। স্বাগত জানাই আপনাকে, জয়দেব বাবু। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অমলেন্দু দত্ত। স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল। স্বাগত জানাই আপনাকে। আমি সকলকেই স্বাগত জানিয়ে শুরু করছি। অনেকগুলো বিষয় এর মধ্যে জড়িয়ে যাচ্ছে, কিন্তু সবটাই 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে। কেমনভাবে দেখে নেব একটি প্রতিবেদন। লোকসভা নির্বাচনের আগে নিজেদের ঘর গোছানো শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। একদিকে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করে টার্গেট ঠিক করে দিয়ে গেলেন অমিত শাহ ও জেপি নাড্ডা। তারপরেই বুধবার বাংলার বিজেপি নেতৃত্ব ফের নিজেদের মধ্যে বৈঠকে বসলেন। নতুন নির্বাচনী কোর কমিটি যেন তেন প্রকারের রাজ্যের 42 আসনের মধ্যে সিংহভাগ তুলে নিতে বদ্ধপরিকর। অন্যদিকে বিরোধীরাও ছেড়ে কথা বলছে না। একদিকে দিল্লিতে বিজেপি বিরোধী জোটের লড়াইয়ের ময়দান প্রস্তুত হচ্ছে, পাশাপাশি আরও একবার দেশের একটা বড় অংশ জুড়ে যাত্রার প্রস্তুতি নিচ্ছে জাতীয় কংগ্রেস। এর আগে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অভূতপূর্ব সাড়া পেয়েছিল কংগ্রেস। 2024-এর লোকসভা ভোটের আগে তাই ফের একবার কর্মসূচি নেওয়া হলো। এবার তার নাম দেওয়া হয়েছে ভারত ন্যায় যাত্রা। আগামী বছরের 14 জানুয়ারি থেকে শুরু হচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়। এবার উত্তর পূর্বের মণিপুর থেকে মহারাষ্ট্রের মুম্বাই পর্যন্ত হাঁটবেন রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্ব। জাতীয় কংগ্রেস সূত্রে খবর, এবার মোট 14টি রাজ্যে পদযাত্রা করবেন রাহুল গান্ধী। মণিপুর থেকে হাঁটা শুরু করবেন কংগ্রেস নেতৃত্ব। যাত্রা শেষ হবে মুম্বাই শহরে। সব মিলিয়ে 85টি জেলায় হবে এই পদযাত্রা। 2024 সালের লোকসভা নির্বাচনের আগেই শেষ হবে এই কর্মসূচি। আপাতত কর্মসূচি শেষ করার তারিখ দেওয়া হয়েছে 20 মার্চ। দলের নতুন কর্মসূচি নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আগামী 14 জানুয়ারি ভারত ন্যায় যাত্রার সূচনা করবেন। তিনি জানান, ইম্ফল থেকে এই কর্মসূচি শুরু হবে। এবারের যাত্রাপথের লক্ষ্য মূলত পূর্ব থেকে পশ্চিম ভারত। 6200 কিলোমিটার এই যাত্রায় থাকছে মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্র। ভারত জোড়ো যাত্রার প্রথম পর্বে উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন রাহুল এবং কংগ্রেস নেতৃত্ব। এবার লোকসভা ভোটের আগে তাই টার্গেট পূর্ব থেকে পশ্চিম। মণিপুরে হিংসার ঘটনায় নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধারাবাহিক আক্রমণ করেছেন রাহুল গান্ধী। মণিপুর ইস্যুতে সংসদও উত্তাল হয়েছে, তাই মণিপুর থেকেই যাত্রা শুরু করছে কংগ্রেস। অন্যদিকে 22 জানুয়ারি রয়েছে অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং থেকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে কংগ্রেসের লোকসভার নেতা অধীর রঞ্জন চৌধুরী। তবে তাঁরা সেই অনুষ্ঠানে থাকবেন কিনা তা নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা কংগ্রেস এখনও করেনি। তবে মন্দির উদ্বোধনের ঠিক 8 দিন আগে কংগ্রেসের এই ভারত ন্যায় যাত্রা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আর এই যাত্রার পাশাপাশি জোটের আরেক শরিক তৃণমূল কংগ্রেসও বাংলা জুড়ে বাঙালি অস্মিতার অস্ত্রে শান দেওয়া শুরু করল। গেরুয়া শিবিরের পুরনো এবং বহু পরীক্ষিত অস্ত্র হিন্দুত্ব এবং মেরুকরণ, যা এবারের লোকসভা নির্বাচনেও ব্যবহার করা শুরু করে দিয়েছে বিজেপি। আর তাকে কমব্যাট করতেই স্বামীজির বক্তব্য নিয়ে তীব্র চাপানুতোরকে ব্যবহার করে ময়দানে নেমে পড়েছে ঘাসফুল নেতৃত্ব। গত রবিবার ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ কর্মসূচি ছিল। তা ঘোষিতভাবে বিজেপির দলীয় কর্মসূচি ছিল না, কিন্তু সেই কর্মসূচিতে বিজেপির প্রথম সারির নেতারা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। কলকাতার এই গীতাপাঠ নিয়ে সুদূর কোচবিহার থেকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতাপাঠ করার চেয়ে ফুটবল খেলা ভালো। উদয়ন এককালে বামপন্থী দল ফরওয়ার্ড ব্লক করতেন, তাই তার এই উক্তি নিয়ে তাঁকে আক্রমণ করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার বামপন্থী প্রোডাক্ট বলে তোপ দেখেছিলেন, যাকে তৃণমূল বলেছে স্বামী বিবেকানন্দের অপমান। অমিত শাহ জেপি নাড্ডার কলকাতা সফরের দিনই প্রতিবাদ জানাতে ফুটবল নিয়ে রাস্তায় নেমে পড়ে যুব তৃণমূল। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, নতুন মোড়কে পুরনো লাইনেই চলতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। গীতা পাঠকে যেমন
সনাতন সংস্কৃতি বলে উল্লেখ করেছিল বিজেপি, তেমনি তৃণমূলও তাকে কমব্যাট করতে পথে নেমেছে স্বামী বিবেকানন্দ ও ফুটবল নিয়ে। যে মনীষী ও যে খেলার সঙ্গে বাঙালির নারীর টান, তাকেই হাতিয়ার করে এগোচ্ছে ঘাসফুল শিবির। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তীর রিপোর্ট, হাই নিউজ, কলকাতা। তাহলে কি দাঁড়ালো অঙ্কটা এই মুহূর্তে? হিন্দুত্ব বনাম জনসংযোগ একদিকে, আরেকদিকে হিন্দুত্ব বনাম বাঙালির অস্মিতা, এরকমটাই কি অঙ্কটা দাঁড়াচ্ছে? আমি ঠিক সেই জায়গাটা থেকে একটুখানি আলোচনাটা শুরু করতে চাইবো। তবে একটু মনে করিয়ে দিতে চাইবো যে 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনে বহু বহু হাই ভোল্টেজ নেতা, বহু কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও 18টি জনসভা করেছিলেন আমার যতদূর মনে আছে। সেই কাজগুলি করেও তারা 77-এ গিয়ে থেমে গিয়েছিলেন, কারণ সেক্ষেত্রে বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগানটি খুব কাজে লেগেছিল তৃণমূল কংগ্রেসের। অর্থাৎ বাঙালির অস্মিতাকে বেশ খানিকটা ওই ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেওয়া, সেটাই হয়তো ভোটে অনেকটাই বেশি কাজ করেছিল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে। এবারে তৃণমূল কংগ্রেস একদিকে, অন্যদিকে কংগ্রেস তারা কর্মসূচি শুরু করে দিয়েছে বা করতে চলেছে, যখন রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হতে চলেছে আর কয়েকদিন বাদেই। তো সেই জায়গাটা থেকে ছবিটা ঠিক কি, সেটাই আমি একটু জানতে চাইবো। একদম শুরু করবো অবশ্যই সৈকত মণ্ডলকে দিয়ে। অধ্যাপক সৈকত মণ্ডল, 2 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, প্রথম বক্তব্য আমার যে আমাকে খুব অবাক করছে, যত দিন যাচ্ছে ততদিন এই নন পলিটিক্যাল ইস্যুগুলিকে পলিটিক্যাল ইস্যুতে পরিণত করা হচ্ছে। গোটা ভারতবর্ষ প্রাচীন কাল থেকে শুরু করে আজ অবধি যে পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি, যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, সেই জায়গায় যে যার মতো করে যে যার কর্মক্ষেত্রে সাধনা করে থাকেন। প্রত্যেকটি সাধনা, আমি যে কর্মজগতে আছি সেটাও একটি সাধনা, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে সেটা একটি সাধনা, বিজ্ঞানীরা বিজ্ঞানাগারে কাজ করছেন সেটাও একটি সাধনা। আবার যারা ওতপ্রোতভাবে ধর্মপ্রাণ, প্রত্যেকটি মানুষের মধ্যেই ধর্মীয় চেতনা আছে, কিন্তু ওতপ্রোতভাবে যারা ধর্মপ্রাণ মানুষ, তারাও তাদের ধর্মাচরণ সাধনা তাদের মতো করে করছেন। কেন যে হঠাৎ করে এরকম মানে একটা রাজনৈতিক দল এই ব্যাপারটাকে একটা পলিটিক্যাল ইস্যুর জায়গায় নিয়ে এসে গোটা ভারতবর্ষের মূল যে সমস্যা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে, সেই সমস্যাগুলোকে কিভাবে ওভারকাম করা যায়, যা প্রতি সরকারের সর্বাধিক গুরুত্ব দিয়ে যে প্রচেষ্টা থাকা উচিত, সেইগুলোর দিকে নজর না দিয়ে এই ধরনের নন পলিটিক্যাল ইস্যুগুলোকে কেন সামনে আনছে আমি বুঝতে পারলাম না। আরো একটি জিনিস, এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে বিবেকানন্দকে টেনে আনাটাও, আসলে বিবেকানন্দ যেটা বলেছিলেন যে গীতার যে শ্লোক, সেই শ্লোকের যে মর্ম, সেই মর্ম অনুধাবন করতে গেলে যে পরিমাণ মানসিক স্থিরতার প্রয়োজন, যে পরিমাণ স্থৈর্যের প্রয়োজন, সেই পরিমাণ স্থিরতা স্থৈর্য তুমি যদি না আয়ত্ত করো, তাহলে ওই গীতা শুধু পাঠ করলেই তো পাঠ হবে না। যে কারণেই যে স্থিরতা স্থৈর্য নিয়ে একটি স্টুডেন্ট পড়াশোনা করার পর হয় ফেল করে, না হলে কোনো ক্রমে পাস করে, আবার সেই একই সিলেবাসে আরেকটি স্টুডেন্ট সে তার মেধা দিয়ে ফার্স্ট হয়, হাইস্ট মার্কস পায়, তো পার্থক্য থেকে যায় ওখানে ওই সাধনা। তো সেই সাধনাটা করতে গেলে যে স্থিরতার প্রয়োজন, সেই স্থিরতা যদি না থাকে, তাহলে তুমি ফুটবল খেলো যেখানে কিনা মন এবং শরীর এই দুটোরই অসাধারণ চর্চা হয়ে তোমাকে ওরকম একটা জায়গায় নিয়ে যাবে, যার পরে তুমি যদি গীতা পাঠে আসো, বা গীতা পাঠ কেন, যে কোনো জিনিসে অনুধাবনে আসো, তুমি উপলব্ধির জায়গাটা তৈরি করতে পারবে। আসলে তো উপলব্ধি করা, শ্লোকের মধ্যে যে মর্মার্থ সেটাকে উপলব্ধি করা, এটাই তিনি বলতে চেয়েছিলেন। এবারে সেটাকে আমরা নানা সময় নানাভাবে ব্যবহার করি। এখন উদয়নবাবু কি অর্থে এখানে ব্যবহার করেছেন আমি জানি না, হয়তো উনিও সেই অর্থেই ব্যবহার করতে পারেন, কেননা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করার জন্য যারা ওখানে বসেছিলেন তাদেরও মনের স্থৈর্য কি ওই জায়গায় ছিল, যেটা সরাসরি এই একদিনের জন্য ব্রিগেডের ওইখানে গীতা পাঠ করেই গীতার মর্মার্থ উপলব্ধি করার স্থৈর্যের জায়গায় ছিলেন? সে প্রশ্ন তো তিনি তুলতেই পারেন। সেই প্রশ্নের উত্তর যদি যারা আয়োজক তো বিজেপি নয়, আয়োজক তো রাজনৈতিক দলটি নয়, আয়োজক তো একটি ধর্মীয় সংগঠন, তাহলে তার সেই উত্তর তাদের দেওয়ার দায় ছিল। হঠাৎ করে সুকান্ত বাবু কেন মাঠে নেমে পড়ে এই উত্তর দেওয়ার দায় তাদের উপরে নিয়ে নিলেন? সুকান্ত বাবু কেন ওখানে গেছিলেন, বা সুকান্ত বাবুর ওখানে যাওয়া নিয়ে যদি বিতর্ক হয়, তাহলে অবশ্যই তিনি তার উত্তর দেবেন, অবশ্যই তার মেজাজেই তিনি উত্তর দেবেন। কিন্তু আয়োজক সংস্থার আয়োজনকে যদি চ্যালেঞ্জ করে কেউ,
সে তো আয়োজক সংস্থা তার উত্তর দেবে। এখানে হঠাৎ করে সুকান্ত বাবু কি এসে পড়লে আমি জানি না, তবে সায়ন্তন আমি শেষ করছি এই বলে, নিশ্চিতভাবে আবারও সেই মেরুকরণের জায়গায় চলে যাচ্ছে। তবে 19 সালে একটা বড় সাফল্য বিজেপি পাওয়ার পরেও 21 সালে এরকম একটা জায়গা এসে আপনি মনে করে দেখুন, ওই অমিত শাহের একটি পথসভা থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, সেখান থেকে বাংলা বিরোধী একটা মনোভাব এই পশ্চিমবঙ্গে তৈরি করার যে প্রচেষ্টা এখানকার রাজনৈতিক দলগুলি তৈরি করেছিল, সেটাতে কিন্তু এখনো পর্যন্ত সফল হয়েছে। তাই একেবারে প্রায় বলতে গেলে এখানে ঘাঁটি গেড়ে বসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এ তৎসত্ত্বেও কিন্তু তারা 200 পার করতে পারেননি। আমার মনে হয় এবারও যদি কেবলমাত্র এইভাবে এগিয়ে যায় বিজেপি, তাহলে সাফল্য তো ধরে রাখতে পারবে না, বরং আরো ফল খারাপ হবে তাদের। বেশ, আমরা সেদিকে অবশ্যই নজর রাখবো। আজকে শুভেন্দু অধিকারী বলেছেন 400 পেরিয়ে যাবে, তো সেটা কি হয়, ভারতের জনগণ কি করে, সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু আমি কেতন জয়সওয়ালের কাছে যাবো। কেতন, 2 মিনিট আপনার, আনইন্টারাপ্টেড। দেখুন, গীতা নিয়ে যদি বলি, দেখুন গীতা, পবিত্র গীতা, গীতা পাঠ করা বা গীতা উচ্চারণ করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গীতা বোধ হওয়াটা। গীতা যদি আমরা বুঝতে না পারি বা গীতাকে যদি আমরা আমাদের দৈনন্দিন যে কার্যকলাপের মধ্যে যদি তুলতে না পারি, বা গীতার যে কথাগুলি মানে স্পষ্ট যেটা বলা হচ্ছে যে কর্মটাই হচ্ছে ধর্ম। অর্থাৎ আমি যদি আমার মানে শৈকবাবু যে কথাটা বলছিলেন, আমি আমার যদি কর্ম, যেটাই আমার কর্ম কর্তব্য, সেটা যদি একেবারে নিষ্ঠার সাথে যদি পালন করি, ওটাই ধর্ম। এবার আসি এই যে স্বামীজিকে নিয়ে বা গীতা পাঠ বা ফুটবলের নিয়ে যে বিতর্কটা হচ্ছে না, এই বিতর্কটা শুনে একজন সাধারণ বুদ্ধির মানুষ একেবারে বুঝে যাবে যে এই উভয় দলেরই গীতার বিষয় বা বিবেকানন্দের বিষয় একেবারে কোনো জ্ঞান নেই। যেইভাবে তৃণমূলরা বা অন্যান্য যারা প্রস্তুত করার চেষ্টা করছে যে একেবারে স্বামীজি নাকি বলেছিলেন যে না গীতা পড়ার দরকার নেই, তোমরা ফুটবল খেলে, এরকম তো কিছু নয়। ব্যাপারটা কি হচ্ছে যে উনি শৈকতবাবুর ব্যাপারটা বুঝিয়ে বললেন অবশ্যই, যে একটা অমৃতকে উপভোগ করতে গেলে সেই পাত্রের একটা যোগ্যতা লাগে। তো গীতার মতো যে অমৃত একটা, সেটাকে মানে উপভোগ বা উপলব্ধি করার জন্য নিজের শরীরটার যে আমাদের শরীরটা তো পাত্র হবে, সে অর্থে সেটাকে যোগ্যতার জায়গায় নিয়ে যেতে হয়। সেই যোগ্যতার জন্য আমাদের খেলাধুলো, শরীর চর্চা, মানসিক চর্চা এগুলো দরকার। এই কথা স্বামীজি বলেছেন। কিন্তু এই কথাটা না বুঝে বা হয়তো এই কথাকে আড়াল করে অন্যান্য যারা রাজনীতি করছেন, আপনি রামকে নিয়ে রাজনীতি করছেন, গীতাকে নিয়ে রাজনীতি করছেন, বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করতেন, এবার এখানেই তো তারা ধর্ম থেকে মানে ধর্ম থেকে কিন্তু সরে আসছেন। রাজনীতিবিদদের একমাত্র ধর্ম, একমাত্র কর্ম, তারা হচ্ছে মানুষের পাশে থাকা। যারা বিরোধী আছে তাদের কর্ম হচ্ছে মানুষের কণ্ঠস্বর হওয়া, সরকারকে প্রশ্ন করা, সরকারের কর্ম হচ্ছে তার উত্তর দেওয়া, মানুষের জন্য রাজনীতিটা করাই হচ্ছে কর্ম। এই কর্ম যারা করতে পারছে না তারা একেবারে অধর্মী। আমি সরাসরি বলছি, তারা তার কর্ম পালন করতে পারছে না, অর্থাৎ তারা তাদের ধর্ম পালন করতে পারছে না, তারা তাদের ধর্মের কথা বলার কোনো অধিকার নেই। এটা হলো 1 নম্বর কথা। এবার যদি এই যে ন্যায় যাত্রা নিয়ে কথা যে হচ্ছে, যে আমাদের মানে ভারত জোড়ো যাত্রার পরে পরবর্তীকালে মানে সেকেন্ড ফেজে যেটা হচ্ছে, দেখুন এই ভারত জোড়ো যাত্রার করার প্রয়োজনটা কেন পড়লো? এটা কোনো রাজনৈতিক যাত্রা ছিল না, যদিও সেটাকে লিড করছিলেন আমাদের রাহুল গান্ধী, কিন্তু সেটা রাজনীতিক, সেটা একটা সামাজিক বলুন বা একেবারে একটা মানে মানে পুরো দেশকে বিচ্ছিন্নতাবাদের যে মানে যে বেড়ে গেছিল দেশে, বা মেরুকরণের যে বিজেপির যে মেরুকরণের রাজনীতি, তার সেটাকে ভাঙার জন্য দেশের বড় অর্থের মিডিয়া যে মানে বিরোধীদেরকে বা মূল বিরোধী যে কংগ্রেস দলকে যে একেবারে জায়গা দিত না, সেখানে মানুষের কাছে সরাসরি যাওয়ার একটা রাস্তা। আপনি বলুন তো, এটা দেশ কেন, বিদেশে বিশ্বে কোনো জায়গায় কি এরকম কোনো যাত্রা হয়েছে কোনোদিন, যেখানে এক ভদ্রলোক মানে একেবারে সাগর থেকে নিয়ে একেবারে পাহাড়, অর্থাৎ যদি মানে একটাই মনে প্রাণ ছিল যে বিচ্ছিন্নতাবাদকে রুখবে মোদের জাগ্রত বিবেক, সাগরের জলে করব মোরা পাহাড়ের অভিষেক। অর্থাৎ একেবারে কন্যাকুমারিকা থেকে নিয়ে সাগর থেকে নিয়ে একেবারে কাশ্মীরের পাহাড় অব্দি সে ভদ্রলোক যেতেছেন। একটাই বার্তা, নফরত ছড়ো, ঘৃণা ছাড়ো, ভালোবাসা করে নাও, মানুষের মধ্যে যে সম্প্রীতি বজায় রাখো। এর জন্য এটা দেশকে যে বিজেপি ভাঙার চেষ্টা করছে প্রতিনিয়ত, সেটার বিরুদ্ধে। একদম, কেতন বলছেন যে এটা রাজনীতি করবার জন্য নয়, এই যাত্রা ন্যায় যাত্রা শুধুমাত্র, কিন্তু বিষয়টা মানে শুধুমাত্র সংযোগ, মানুষের সংযোগ, ভারত জোড়ার জন্য, ভারতকে একত্রিত করবার জন্য। খুব ভালো কথা, কিন্তু সেটা 2024-এর মে মাসের পরেও হতে পারত। সুতরাং এর ভেতরে যে রাজনীতি রয়েছে সেই বিষয়টা আমরা
ভাবতেই না, পারি। এটা তো আমরা আমরা ঘটনার সাধারণ সূত্রে মানুষ, চলছে। আমরা সাধারণ মানুষ, রাইট, ঘটনার সূত্র। এর আগেরটা 2022-এর সেপ্টেম্বর থেকে 2023-এর 30শে জানুয়ারি পর্যন্ত চলেছিল। সেই সময় সেরকম কোনো নির্বাচন ছিল না, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের আগেই যাত্রাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। আমি সেই জায়গা থেকে অমলেন্দু দত্তর কাছে চলে যাব 2 মিনিটের জন্য, আনইন্টারাপ্টেড। অমলেন্দু, নমস্কার শান্তম দা, এবং এখন আমাদের হাই নিউজের যারা দর্শক যুক্ত হয়েছেন সবাইকে আমি শুভ সন্ধ্যা জানাই। আজকে যে বক্তব্য আমার পূর্ববর্তী দুজন বক্তা বললেন, ওনাদের কথার রেস ধরেই বলি। প্রথম কথা হচ্ছে, মোদিজি বিগত দুটো 2014 এবং 2019 যে সরকার হয়েছে, আমাদের একক সংখ্যাগরিষ্ঠতা, ভারতবর্ষের সাধারণ মানুষ আশীর্বাদ দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা ভারতীয় জনতা পার্টিকে দিয়েছেন, এবং সেই সরকার যে পরিষেবাগুলো দিয়েছে তার ভিত্তিতেই ভোটটা হবে। এখানে আপনারা যে ইস্যুটা তুলছেন যে আমাদের গীতা পাঠ 1 লক্ষ লোক করেছে বলে সাম্প্রদায়িক হয়ে গেল, রাম মন্দির হচ্ছে বলে সাম্প্রদায়িক হয়ে গেল, এগুলো আজকে রাম মন্দিরের প্রশ্নটা আজকে নয়। রাম মন্দির ভারতবর্ষের প্রভু শ্রীরামচন্দ্র, সনাতন এবং ভারতের আত্মা, ভারতবর্ষের এবং সনাতনদের আত্মা হচ্ছেন প্রভু শ্রীরামচন্দ্র। তো তাকে নিয়ে তো ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই, যেখানে মানে আমাদের শ্রী রাম জন্মভূমি রামচন্দ্রের যে রামলালার যে পুজো হচ্ছিল না, সেই পুজো করব বলে আমরা প্রথম দিন থেকে, ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার দিন থেকে লেগেছিল। এবং সেটা আজকে আগামী 22শে জানুয়ারি প্রভু রামের সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে, এবং প্রাণ প্রতিষ্ঠা হয়ে আমাদের সেই এতদিনের সাধনা, এতদিনের পরিশ্রমের আমরা সাফল্য সবার সামনে তুলে ধরছি। এটা তো প্রভু রামচন্দ্রের প্রতি আমাদের সনাতনীদের আস্থা। তো সেটার সাথে রাজনীতি বিরোধীরা কোনো কিছু না পেয়ে গোলাচ্ছে। রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে পরিষেবা দেওয়ার জন্য, সেটা প্রান্তিক মানুষের কাছে পরিষেবা দেওয়া, করোনা কালে প্রত্যেককে ভ্যাকসিন, বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া, বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া, বা আগামী 5 বছর, করোনা কাল থেকে যেটা শুরু হয়েছে, আগামী 5 বছর 80 কোটি মানুষকে খাদ্যদ্রব্য 5 কেজি করে দেওয়া, এই ভিত্তিতেই মানুষ ভোট দেবেন। মোদিজির পরিষেবার জন্য মানুষ ভোট দেবেন আগামী লোকসভা ভোটে। তার জন্য বিরোধী দলনেতা বলেছেন যে 400 পার, এবং মোদিজিও বলেছেন 50%-এর বেশি। বিগত লোকসভা ভোটে যে আমরা পার্সেন্টেজ অফ ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি, এবারে তার থেকেও বেশি, 50%-এরও বেশি আমরা ভোট পাবো, এবং সাধারণ মানুষ সেই আশীর্বাদ দেবেন, এবং 400-র বেশি সাংসদ আমরা সংসদে, নতুন সংসদে ভারতীয় জনতা পার্টির সরকারে 400-র বেশি সাংসদ শপথ নেবেন। এটা আপনারা মিলিয়ে নেবেন। বেশ বেশ, আমরা অবশ্যই আমাদের তো সবটাই দেখতে হবে, ভালো খারাপ সবটাই আমাদের দেখতে হবে। নির্বাচনে কি হবে সেটাও আমাদের দেখতে হবে, এবং নির্বাচনের ফলাফল কি হবে সেটাও আমাদের দেখতে হবে। অবশ্যই তৃতীয়বার নরেন্দ্র মোদী সরকার গঠন করেন কিনা সেদিকেও আমরা অবশ্যই নজর রাখবো। আমি জয়দেব ঘরের কাছে যাব। ধর্ম নয়, উন্নয়নের ভোট হবে, পরিষেবার জন্য মানুষ ভোট দেবেন, এরকমটাই বলছেন অমলেন্দু দত্ত। আপনার বক্তব্য শুনবো, 2 মিনিট, আনইন্টারাপ্টেড, জয়দেব ঘর। দেখুন, দুটো টার্মে নরেন্দ্র মোদী 2014 এবং 2019-এ ভারতবর্ষে কি কি কায়েম করেছে? চরম বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, এবং চরম বেকারত্বের সাথে সাথে আরেকটা জিনিস উনি হাসিল করেছেন, সেটা হচ্ছে ভারতবর্ষ আজকে ধারের টাকায় চলছে। 74 বা 70 বছরে ভারতবর্ষের বিগত সরকারগুলো যত টাকা না ধার করেছিল বিশ্ব ব্যাংকের কাছ থেকে বা আর্থিক সংস্থাগুলোর কাছ থেকে, মোদী সরকার সেই সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়ে, যেখানে 74 বছরে 55 লক্ষ কোটি টাকা ধার ছিল, সেখানে 10 বছরে মোদী 115 লক্ষ কোটি টাকা ধার করে ফেলেছে। অর্থাৎ ভারতের মাথার বোঝা এখন হচ্ছে ঋণের বোঝা, ধারের টাকা। ধারের টাকায় কি আর দেশ চলে? তো মানুষ প্রশ্ন করবে যে সরকার তুমি কি করলে যে 115 লক্ষ কোটি টাকা তোমার ধার, তোমার মাথায় দেনা? এত বেকারত্ব, এত মূল্য বৃদ্ধি, এত হানাহানি, দাঙ্গা, চারিদিকে জাতি বিদ্বেষ, মণিপুর জ্বলছে, মণিপুরে ডবল ইঞ্জিনের সরকার, রাজস্থানের সরকার গড়তে না গড়তেই আগুন জ্বলছে, এবং ভারতবর্ষের সর্বত্র জাতি দাঙ্গা এবং দাঙ্গা ধর্মের ভিত্তিতে যদি বেড়ে থাকে 2019 থেকে 2014 থেকে 2023-এর মধ্যে, পরিসংখ্যান বলবে সর্ববৃহৎ।
তো যে ভারতবর্ষ দাঙ্গা পীড়িত, যে ভারতবর্ষে জাতিগত হানাহানি বেড়ে গেছে, বেকারত্ব বেড়ে গেছে, ধার বেড়ে গেছে, মূল্যবৃদ্ধি বেড়ে গেছে, যেখানে মানুষের রোজগার করে দুবেলা দুমুঠো খাবার ক্ষমতা নেই, সেখানে তো একমাত্র ধর্মের আফিম খাওয়ানোটাই হচ্ছে শ্রেয়। অর্থাৎ ধর্মের আফিম খাইয়ে জনগণকে যদি নেশায় বুঁদ করে রাখা যায়, সেই জনগণ না কোশ্চেন করবে রাজাকে যে রাজা তুমি কেন উলঙ্গ, রাজাকে প্রশ্ন না করলে রাজা কি করবে? হীরকের রাজা ভগবান, যা বলবে তাই সমান, যা বলবে তাই হচ্ছে নীতি, যা বলবে তাই হচ্ছে আইন। অর্থাৎ মানুষকে ধর্মের আফিম খাইয়ে দিয়ে চাল ডাল ভাত সবজি শিক্ষা কিচ্ছু দেওয়ার দরকার নেই, শুধু ধর্মের আফিম খাইয়ে দাও, নেশায় মত্ত করে দাও, আর এরা শুধু হিন্দু মুসলমান করতে থাকুক। আমার দেশে লোনের টাকা সর্ববৃহৎ রেকর্ড করুক, বেকারত্ব চরম সীমায় পৌঁছে যাক, মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্য সমস্ত কিছু পরাকাষ্ঠাকে ভেঙে চুরমার করে দেবে, কিন্তু মানুষ ধর্মের নেশায় আচ্ছন্ন হয়ে হীরকের রাজাকে কোনো প্রশ্ন করবে না, এবং হীরকের রাজা ভগবান হয়ে দেশ শাসন করবে। এবং এরা সেই জন্যই বিজেপি বিশেষ করে ধর্মকে ব্যতি রেখে রাজনীতি করতে পারে না, কারণ এদের কাছে এ ছাড়া আর কিছু অপশন নেই। সেকেন্ড অপশন ধর্ম বাদ দিলে বিজেপি ফিনিশ। বেশ, ধর্ম, ধর্মীয় মেরুকরণ, হিন্দুত্ব, বিজেপির বিরুদ্ধে যখন এই বিজেপি এবং তার সহযোগী দলগুলোর বিরুদ্ধে অর্থাৎ এনডিএ জোটের বিরুদ্ধে যখন এই অভিযোগটা তোলা হচ্ছে, বিরোধীদের তরফ থেকেও তোলা হচ্ছে, অমলেন্দু যাবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু আনইন্টারাপ্টেড পর্বটা এখানেই শেষ করতে হবে। ঠিক সেই জায়গাতে বিরোধীরা কিন্তু এই মুহূর্তে জনসংযোগের রাস্তা বেছে নিচ্ছেন। কেউ অবশ্যই বড় শরিক, জোটের বড় শরিক কংগ্রেস, তারা জনসংযোগের রাস্তা বেছে নিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে বাঙালি সেন্টিমেন্টকে আরও একটু আরেকবার ঘা দিয়ে দেখতে চাইছে তৃণমূল কংগ্রেস, এরকমটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে তার মধ্যেও আবার কিন্তু আছে। অখিল গিরিমশাই তিনি আবার বলে বসলেন যে দীঘায় নাকি গীতাপাঠ হবে। গীতাপাঠ কলকাতায় হয়েছে, তাতে কি হয়েছে, গীতাপাঠ দীঘাতেও হবে। তো দীঘাতে এবার গীতাপাঠের আয়োজন কারা করবেন সেই বিষয়ে অবশ্য খোলসা করে কিছু বলেননি, কিন্তু এটা কি তৃণমূল কংগ্রেস করবে? তাদের কি কোনো কর্মসূচি, মানে গীতাপাঠের পাল্টা গীতাপাঠ অর্থাৎ সেই হিন্দু ভোট নজরে, সেরকমটাই কি? সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এই প্রশ্নগুলো নিয়ে আসবো অবশ্যই, আঙুল উঠবে, হাত উঠবে, সেই সমস্ত কিছু নিয়ে আসবো একটা ছোট্ট বিরতির ওপারে। ফিরে আসছি ক্রস ডিসকাশন নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত জানাবো আমাদের যারা রয়েছেন মাননীয় অতিথি, আমাদের প্যানেলিস্ট, এস্টিমড প্যানেল পেয়েছি আজকে আমরা। অধ্যাপক সৈকত মণ্ডল, জয়দেব ঘর, অমলেন্দু দত্ত এবং কেতন জয়সওয়াল। আরও একবার স্বাগত। আমি কতগুলো প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেটা হচ্ছে ধর্ম, মানে ধর্মীয় মেরুকরণের প্রশ্ন যখন তোলা হচ্ছে, তারাই আবার ধর্মের কথা বলছেন। একজন মাননীয় বিধায়ক, রামনগরের তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী, যথেষ্ট দায়িত্ববান একজন মানুষ, তিনি বলছেন যে দীঘায় গীতাপাঠ হবে। অর্থাৎ ওরা গীতাপাঠ করেছে তাই আমরাও গীতাপাঠ করব, ওরা গীতাপাঠ করেছে তাই আমরাও চণ্ডীপাঠ করব, এরকম একটা কোথাও বিষয় কি উঠে আসছে? আঙুল তুলেছিলেন জয়দেব ঘর, আমি তারপর অমলেন্দুর কাছে আসবো। জয়দেব, ক্রস ডিসকাশন। না, এটাই কিন্তু বিরোধীরা ভুল করছে, মোদি ট্র্যাপে পা দিচ্ছে। শুধু তৃণমূল কংগ্রেস বলে নয়, কংগ্রেসেরও ইদানিং কালে মেন কোর ইস্যুগুলোকে নিয়ে লড়ার জায়গায় হিন্দু সাজার ভনিতাটা বেড়ে গেছে। রাহুল গান্ধী কপালে তিলক লাগিয়ে জেনুই পরে মন্দিরে মন্দিরে ঘুরছেন, প্রিয়াঙ্কা গান্ধী যাচ্ছেন। অর্থাৎ হিন্দুইজমকে বা হিন্দুত্বকে রাজনীতির ময়দানে মোদির চাপে বা অমিত শাহ বা আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের চাপে টেনে আনতে কোথাও কংগ্রেসও বাধ্য হচ্ছে, যেটা কিন্তু তাদের আখেরে ক্ষতি করছে। সেটা আমি বলছি না, ওনাদের গোলাম নবী আজাদ বলছেন, যিনি ওনাদের দলের স্টলওয়ার্ড নেতা, ওনাদের দলের মুখ্যমন্ত্রী এবং জেনারেল সেক্রেটারি অর্ধ শতাব্দী ধরে ছিলেন। তো সেই গোলাম নবী আজাদ বলছেন যে কংগ্রেস কেন হিন্দুত্বের প্রচারে যাচ্ছে বা কংগ্রেস কেন মহাশিবরাত্রিতে তিলক পরে রাহুল গান্ধীকে নিয়ে যাচ্ছেন, এবং সব রাজনৈতিক দলগুলো কিন্তু মোদির চাপে বলুন, বিজেপির চাপে বলুন, এই দোষে দুষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেসও সেখান থেকে কিন্তু নিজেকে বাঁচাতে পারছে না। রাজনীতির ময়দানে
মানে পলিটিক্সের বাজারে যদি ধর্ম এসে যায়, সেখানে আর পলিটিক্স বেঁচে থাকে না, সেখানে শুধুই ধর্মীয় উন্মাদনা বেঁচে থাকে। এই জায়গাটায় রাজনীতিক দলগুলোর কিন্তু অনুধাবন করতে এতটাই অসুবিধে হচ্ছে যে তারাও কিন্তু মোদি ট্র্যাপে পা দিয়ে যদি হিন্দুত্ব প্রমাণ করতে যায়, তাহলে তো সবচেয়ে বড় হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ, অমিত শাহ, নরেন্দ্র মোদী আছেই। তাহলে পাবলিক কেন মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মাকে ছেড়ে আমাদের বাকি রাজনৈতিক দলগুলোকে বেছে নেবে? কারণ তাদের থেকে বড় হিন্দুত্বের পোস্টার বয় আর কেউ নয়। অতএব হিন্দুত্ব বা হিন্দুইজমকে নিয়ে বা হিন্দু রাজনীতিটাকে নিয়ে বা ধর্মীয় রাজনীতিটাকে নিয়ে যদি রাজনীতির ময়দানে আনা হয়, তাহলে কিন্তু বিরোধীরা কয়েক কদম সবসময় পিছন থেকে শুরু করবে। কারণ ওই ফিল্ডটা, ধর্মের ফিল্ডে কিন্তু সর্বদাই বিজেপি শক্তিশালী। কারণ একটু আগেই আমি বললাম, বিজেপির একটাই এজেন্ডা ধর্মীয় আফিম। ধর্মের আফিম খাইয়েই তারা ভারতবর্ষে যেটুকু প্রতিপত্তি করতে পেরেছে, সে আপনি বাবরি মসজিদ থেকে শুরু করুন, জ্ঞানবাপী মসজিদে যান বা ঈদগাহ মসজিদে যান, তিনটে জায়গাতে কিন্তু ধর্মকে নিয়েই বিজেপি টিকে থাকবে ভারতবর্ষে। আর বাকি রাজনৈতিক দলগুলো তার পিছু পিছু যাচ্ছে, তো সেই জায়গাতেই বাকি রাজনৈতিক দলগুলো হেরে ভূত বেশ হচ্ছে। বেশ বেশ এই যুক্তিটাকে কি মানছেন অমলেন্দু দত্ত? আমি দেখছিলাম মুচকি মুচকি হাসছিলেন। হ্যাঁ কেতন, আপনার কাছে তো অবশ্যই যাব, কিন্তু তার আগে আমি অমলেন্দু বাবুর কাছে যেতে চাইছি। সেটা হচ্ছে যে মানে জয়দেব ঘর পরিষ্কার বললেন যে নরেন্দ্র মোদী এবং তার সঙ্গী সাথীরা যে পথে হাঁটছেন, অন্যরাও সেই পথে হাঁটবার চেষ্টা করছেন এবং তাতে করে বিরোধীদের তারা আখেরে লাভের বদলে লোকসানের মুখ দেখবেন। অমলেন্দু, দেখুন শান্তমদা, প্রথম কথা হচ্ছে আমি সৈকতদার একটা কথা যেটা প্রথম বলেছিলেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ নিয়ে অনেক রকমের কোশ্চেন অনেকে করছে। তো ধর্মকে নিয়ে আপনার লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ ব্রিগেডে নিয়ে কোশ্চেন করছেন। রেড রোডে ঈদের সময় কিছু একটা হয়, কোন এক সম্প্রদায়ের মানুষ রেড রোডেও ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বী মানুষ নামাজ পড়েন, কোন একজন বিশেষ সম্প্রদায়, কোন একটা বিশেষ সম্প্রদায় তাদের ধর্মাচরণ করেন, কিন্তু তারপরে কেউ কোশ্চেন তোলেন না। আজকে সনাতনকে আক্রমণ করা বিরোধী রাজনৈতিক দলের ভারতীয় জনতা পার্টির যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে, জয়দেবদা আমাকে বলতে দেন, আমাকে বলতে শুনুন, বলতে দেন। তার জন্মের আগে থেকে রাম মন্দির ছিল, আপনার জন্মের আগে থেকে রাম মন্দির ছিল, আপনার পূর্বপুরুষের, তার পূর্বপুরুষের জন্মের আগে রাম মন্দির ছিল। আপনি সেটা বাবরি মসজিদ বলছেন কেন? রাম মন্দির ছিল, রাম মন্দির ছিল, সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে। আপনি আইন মানেন না ভারতবর্ষের, তাহলে সুপ্রিম কোর্ট কি বলেছে? আরে দাঁড়ান না দাদা, তাহলে বাবরি মসজিদ হতো ওখানে, সুপ্রিম কোর্টের নির্দেশে ওখানে বাবরি মসজিদ হতো, ওখানে রাম মন্দির হতো না। আদালত রায় দিয়েছে, আপনি চুপ করুন। আপনার গোটা ভারতবর্ষ শুনছে, আজকে হাই নিউজের মাধ্যমে গোটা ভারতবর্ষের বাইরেও শুনছি, ভারতবর্ষের বাইরে থেকেও মানুষ শুনছে। আমি অমলেন্দু বাবু, জয়দেব বাবু, এক মিনিট, অমলেন্দু, জয়দেব, অমলেন্দু, এক মিনিট, বলবেন, ক্রস ডিসকাশনে বলবেন, সবাই একসাথে বললে হবে না। বিষয়টা হচ্ছে এক মিনিট, জয়দেব উত্তরটা দিতে দেন, আপনার আপনি বলবেন। বেশ উত্তেজিত হয়ে পড়েছেন জয়দেব ঘর, উত্তেজিত হয়ে পড়বেন না, একটু জল খান। আমি অমলেন্দু দত্তর বক্তব্য, আমার উত্তরটা নিতে দেন, আপনার সময় আপনি বলবেন, আমি তো বলিনি একটা কথা। জয়দেব এরপরে এক মিনিটই বলছি, আমার তো বলতেই দিচ্ছেন না। আমি বলছি, এরপরে আমি আপনাকে সূত্রটা ধরিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি কোনোভাবেই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে অবশ্যই কোনো বক্তব্য রাখবো না এবং বক্তব্য নেবও না, কিন্তু বিষয়টা হচ্ছে যে 1992-এর যে ঘটনাটি ঘটেছিল সেটিকেও আমি কোনোভাবে সমর্থন করবো না। এবার না, আমরা সেটাকে এরপরে আপনারা ভাবুন, রেড রোডের কথা বলা হয় না, অথচ সনাতন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের কথা আলোচনা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, বিভিন্ন ভাবে প্রশ্ন বান ছড়া হচ্ছে। দ্বিতীয় 1.5 লাখ লোক জমা হয়েছিল সেখানে। দ্বিতীয় কথা, আরে দাঁড়ান না জয়দেবদা, আবার শুরু হয়ে যাচ্ছে। আরে আপনার সোনার ধৈর্য ধরুন, সোনার ধৈর্য। আরে ভোটের জন্য কি হচ্ছে? ও সনাতনরা দুর্গাপুজো করলে, সনাতনরা গীতা পাঠ করলে আপনাদের প্রবলেম। ওই ভোট বলে কোনো ব্যাপার নেই, ভোট অন্য ইস্যুতে হয়, ভোট অন্য ইস্যুতে হয়। আরে আপনি দাঁড়ান না, আপনি যদি বলেন জয়দেব আমি শুনি। এরপরে এই জয়দেবদা বলুন, ওনার কথাই বলুন। উনি এখন বলছেন বাবরি মসজিদ, জ্ঞানবাপী মসজিদ,
উনি কিন্তু বললেন না যে রাম মন্দির নিয়ে যে প্রবলেম, উনি বললেন না জ্ঞানবাপী মসজিদের কথা বলছেন, কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে যে প্রবলেম জ্ঞানবাপী মসজিদ নিয়ে, উনাদের সেই কাশী বিশ্বনাথ মন্দিরের কথা বলছেন না। উনারা সবসময় তাহলে সাম্প্রদায়িকতা কারা করছে? ভারতীয় জনতা পার্টির বিরোধী দলেরা সাম্প্রদায়িকতা করছে। ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িকতা করে না, সনাতনকে রক্ষা করে। আর সনাতনকে রক্ষা করা আমাদের কাজ, ওটা আমরা সব সময় করে যাব। আপনারা জ্ঞানবাপী মসজিদ দেখতে পান, কাশী বিশ্বনাথ দেখতে পান না। আপনারা বাবরি মসজিদ দেখতে পান, আপনারা রাম প্রভু শ্রী রামচন্দ্রের জন্মভূমি, রামলালার জন্মভূমি অযোধ্যার মন্দির দেখতে পান না, রাম মন্দির দেখতে পান না। এটাই জয়দেব অবনীন্দ্র আমি শুনেছি আপনাদের আলোচনা, আপনাদের 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 শুনবো 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 আবার শুনবো আবার শুনবো আবার শুনবো। আমি কেতন জয়সওয়ালের কাছে যাবো। কেতন, না দেখুন, ব্যাপারটা এই জায়গাটাই হচ্ছে, এই যে ধর্ম নিয়ে বা অধর্ম নিয়ে, হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান এসব নিয়ে যে আলোচনা হচ্ছে, চিল্লাচিল্লি হচ্ছে, তার মধ্যে কি হচ্ছে, মানুষের যে ইস্যুগুলো সেগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। জয়দেব দা একটু আগে বলছিলেন কথাটা, আমরা ওনার কথা আমরা স্বীকার করছি যে ওই গোলাম নবী কি সব বলছিলেন, গোলাম নবী এখন কোন, মানে গোলাম নবী এখন আর আজাদ নেই, মানে আজাদ মানে স্বতন্ত্র, তিনি স্বতন্ত্র নেই, তাই ওনার কথা আর বেটেস্টা কমে গেছে। যাই হোক, ব্যাপারটা বলছি, আর জয়দেব দা এত বলার পরে আবার নিজেই ফ্রি দিয়ে দিলেন অমলেন্দু দাকে, অমলেন্দু দা বেদার ছক্কা মারলেন। যাই হোক, ওই বিষয়ে আসছি না। ব্যাপারটা যে বলছিলেন যে আমরা যে ধর্ম, মানে আমরাও যে বিজেপির প্রলোচনায় আমরা পা দিয়ে রাখি, আমরাও ধর্মের দিকে, না, আমাদের ধর্মটা আর বিজেপির ধর্মটা আলাদা। ব্যাপারটা কোন জায়গা, বিজেপি ধর্মকে নিয়ে ঘৃণা ছড়ায়, আমরা ওই ধর্ম থেকে ভালোবাসার বার্তাটা মানুষের কাছে পৌঁছাই। বিজেপি হচ্ছে ওই ধর্মের নামে বিচ্ছিন্নতাবাদ তৈরি করে, আমরা ওই ধর্মের নামে সম্প্রীতির কথা বলি, আমরা যে যা ধর্ম পালন করি কিন্তু অপরের ধর্মকে সম্মান করি। বিজেপি এই যে জায়গাটা করে না, বিজেপির কথা হচ্ছে একটা ধর্ম শ্রেষ্ঠ, বাকি ধর্মকে মানবো না বা তাদেরকে সেকেন্ড ক্যাটাগরি সিটিজেন দেবো, এই জায়গা থেকে বিজেপি আমাদের বিরোধিতা রয়েছে। বিজেপি ভাঙবার কথা বলে ধর্মের নামে, আর আমরা বলি ধর্মের নামে জুড়বার কথা বলি। আর যে এই যে একটু আগে অমলেন্দু যে কথাগুলো বলছিলেন বা এটা প্রশ্ন করছিলেন যে গীতা নিয়ে আপনাদের এত প্রশ্ন কেন বা এত সমস্যা কেন, এই প্রশ্ন করাতেই আমার মানে মনে হচ্ছে যে ওনার নিজেই গীতা বা ধর্মের বিন্দু মাত্র জ্ঞান নেই। কারণ গীতা তো নিজেই সব সময়, গীতা বলুন, বাইবেল বলুন, কুরআন বলুন, এগুলো তো নিজেই সব মানুষের যত সমস্যা, তার সমস্যার সমাধান, এগুলো তো সব প্রশ্নের উত্তর। তো গীতাকে নিয়ে কোনো প্রশ্ন থাকার কোনো জায়গা নেই, বা গীতাকে নিয়ে কোনো রকম বিরোধিতা বা সমস্যা হওয়ার জায়গা নেই। আমি গীতা পাঠের কার্যক্রমের কথা বলেছি, গীতা নিয়ে প্রশ্ন তুলিনি। গীতা পাঠের কার্যক্রম নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, ওই কথা বলছি। গীতা পাঠের কার্যক্রমটাকে নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, গীতাকে নিয়ে, শ্রীমদ ভাগবত গীতাকে নিয়ে আমি প্রশ্ন তুলিনি। আপনি আমার কথাটাকে বিকৃত করবেন না কেতন দা, আপনাকে অনুরোধ আমার। আমি শ্রীমদ ভাগবত গীতাকে নিয়ে কোনো প্রশ্ন করিনি, সেই অধিকার আমার নেই। আচ্ছা, শ্রীমদ ভাগবত গীতাকে নিয়ে কেউ প্রশ্ন করেনি, আমি কার্যক্রমের আমার গলার আওয়াজটা না জয়দেবদার মতো না, আমি আপনাকে সেইভাবে কাউন্টার আমি বলে দিলে বলবেন। তো এই জায়গা হচ্ছে, আর আজকের দিনে যে আমরা যে মানে রাহুল গান্ধীর যে আমাদের যে যাত্রা চলছে ভারত, মানে যেটা ঘোষণা হলো ভারত ন্যায় যাত্রা, তো ন্যায়টা কি বলুন তো, এই ন্যায়টাই তো হচ্ছে গীতার মানে মর্ম, বা গীতার যে মেন উদ্দেশ্য সেটা তো হচ্ছে ন্যায়ের উপর, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় যে মানে ন্যায় স্থাপন করার যে লড়াই, সেটা গীতা বলুন, কুরআনে বলুন, বাইবেল বলুন, একই কথা বলেছে, সেটা হচ্ছে ন্যায়। ভগবান রাম ন্যায়ের কথা বলেছিল, বা অন্যান্য ধর্মে যে ন্যায়ের কথা বলেছিল, সেই ন্যায়ের কথা নিয়ে আমরা মানুষের মানে একেবারে মানুষের কাছে যাচ্ছি। আজকে সমস্যা যেটা হয়েছে, গণতন্ত্র বিপন্ন হয়েছে, গণতন্ত্রে যে সাহিংসা হয়ে গেছে, যে একটা মানুষের বিরোধীদের প্রশ্নের উত্তর দেবেন না, মানুষের প্রশ্নের উত্তর দেবেন না, বলেন নাকি 56 ইঞ্চি তার বুকের সাইজ নাকি, আমরা কোনোদিন মানে মানুষের 56 ইঞ্চি হয় বলে আমরা কোনোদিন জানি না। তবে সেই ভদ্রলোকের একটা প্রেস কনফারেন্স করার বুকের পাঠা নেই। আজকে ভারতবর্ষের মানুষ মনে করছে যে মানুষ আজকে কোন একটা লিডার নেই যে মানুষের কথাগুলো শুনবে, তাই শুধু বলে যাচ্ছে, রেডিওতে বলছে, টিভিতে বলছে, মানে মোবাইলে বলছে, সারাদিন বলে যাচ্ছে। আবার হঠাৎ করে একটা
পুরের মতো একটা ঘটনা হচ্ছে। বেশ 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 নীরব মোদি, বেশ, নীরব মোদি হয়ে কিন্তু যাচ্ছে। রাহুল গান্ধী চাইছেন, রাহুল গান্ধী চাইছেন, গান্ধী কংগ্রেস নেতৃত্ব চাইছে সাধারণ মানুষের কাছে যেতে। সেই কারণে জনসংযোগ যাত্রা, এটা জনসংযোগ যাত্রাই আমি বলবো। ভারত জোড়ো যাত্রাই হোক বা ভারত ন্যায় যাত্রাই হোক, সেটা হচ্ছে জনসংযোগ যাত্রা, অর্থাৎ জনসংযোগ। আমি একটু আগেই বলেছিলাম যে একদিকে ধর্ম ধর্মীয় মেরুকরণ বনাম জনসংযোগ, অন্যদিকে হিন্দুত্ব বনাম বাঙালি অস্মিতা। ছবিটা কি ঠিক এইরকম জায়গাতেই চলে আসছে? এই এত হট্টগোল শুনবার পর ঠিক কি মনে হচ্ছে সৈকত মণ্ডল, অধ্যাপক মণ্ডল? না, প্রথম কথা ওই বিবেকানন্দের কথাটি তাহলে তো আরো একবার বলতে হয় যে গীতা পাঠের থেকে ফুটবল খেলে মন আগে তৈরি করা উচিত যাতে অনুধাবন করা হয়। তার কারণ আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাটি এটা একবারও বলিনি, গীতা পাঠ নিয়ে তো আমি প্রশ্ন তুলিনি অমলেন্দু বাবু হঠাৎ করে, তার মানে অনুধাবন করতে পারলেন না আমার কথা, সেজন্যই বলে দিলেন। আমি কেন গীতা পাঠ নিয়ে প্রশ্ন করলাম আর কেন ওই রেড রোডের ওটা নিয়ে প্রশ্ন করিনি, এই অনুধাবনের অভাব হয়ে গেল। রেড রোড নিয়েও আমার প্রশ্ন নেই, গীতা পাঠ নিয়েও আমার প্রশ্ন নেই। সায়ন্তম, আর কদিন পরে এই ফাল্গুন মাস আসবে, সারা গ্রাম বাংলা জুড়ে কীর্তনের আসর বসবে, আমার তাতে তো কোনো প্রশ্ন নেই। সারা গ্রাম বাংলা জুড়ে রাম নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 3 দিন ধরে চলবে, টানা 5 দিন ধরে। এদেরকে বলা হয় অষ্টম প্রহর, 1 দিন ধরে চলে, 24 প্রহর 3 দিন ধরে চলে, 56 প্রহর 5 দিন ধরে চলে। আমার তো কোনো প্রশ্ন নেই। যখন আমি টিভিতে বা বিভিন্ন হিন্দু মহাসভায় বিভিন্ন হিন্দু মানে যারা ধর্ম নিয়ে থাকেন তারা যখন আলোচনা করেন, প্রচুর ভক্ত বসে থাকেন, আমার তো তাতে কোনো প্রশ্ন নেই। যখন কোনো ইসালে সাহেবের কোনো মুসলিম মৌলবী এসে বক্তব্য রাখেন, হাজার হাজার লোক শোনেন, আমার তো তাতে কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন এই বিষয়গুলো কেন পলিটিক্যাল ইস্যু বানানো হয়, কেন পলিটিক্যাল লিডাররা সেখানে গিয়ে বসে থাকেন, কেন? আমি তো বলছি যে যার মতো করে সাধনা করছে। রেড রোডে যারা বসে তারা তাদের মতো সাধনা করছে, গীতা পাঠ যারা করে গীতা পাঠের মতো সাধনা করছে। আবার আমি তো বললাম আপনারাও আপনাদের মতো সাধনা করছেন, যারা সাংবাদিকরা আছেন সবাই সবার ফিল্ডে সাধনা করছে, কেউ কাউকে প্রশ্ন করছে না। প্রশ্ন তখনই হয় আমি একজন সাংবাদিক না হয়েও আপনার ওই চেয়ারটা নিয়ে যখন একটু বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করব, নিজেকে প্রমাণ করার জন্য আমি বড় সাংবাদিক, তখনই সেখানে যখন দেখছি আমাদের অত্যন্ত দায়িত্ববান বিরোধী দলনেতা খঞ্জনি বাজাচ্ছেন গীতা পাঠ, এর কি মানে? গীতা পাঠ যখন হচ্ছে আমি তা অনুধাবন, এখানে সেখানে খঞ্জনি বাজানোর কি মানে? হিন্দুর ছেলে হয়ে করেছেন, সনাতনের ছেলে হয়ে করবেন না। আপনি একটু দাঁড়ান, আপনি দাঁড়ান একটু। এই যে রাজনৈতিক ভাবে সেটাকে প্রডিউস করার প্রচেষ্টা, কোথাও ভারতবর্ষে যেহেতু সংখ্যাগুরু আমরা হিন্দুরা, সুতরাং একটা হিন্দু সুশ্রুড়ি দিয়ে হিন্দুইজমকে সামনে এনে একটা জগা খিচুড়ি বানিয়ে দেওয়া, তার প্রচেষ্টা যেটা সেটাই এনারা, তবে আমি মানতে বাধ্য সায়ন্তম, বিজেপি এটাই অত্যন্ত সক্ষম। তা না হলে আমি ব্যক্তি জীবন দিয়ে বলছি, আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, তাকে পড়ানো বাদ দিয়ে আমি এখন এই কোথায় গীতা কোথায় রেড রোড নিয়ে পড়ে আছি। বলুন তো আমার কাছে কোনটা প্রায়োরিটি বেশি, আমার মেয়ের শিক্ষাদান নাকি রেড রোড আর গীতা পাঠ? তাহলে আমি কত বড় মূর্খ যে আমি ওটা বাদ দিয়ে এটা পড়ে আছি। এটা করতে বাধ্য করেছে বিজেপি, সফল, একদম সফল, এবং এজন্যই 14-তে জিতেছে, এজন্যই 19-এ জিতেছে, এজন্যই হয়তো 24-এ জিতবে। আমাদের মতো মূর্খদের জন্য, যারা শিক্ষাকে প্রায়োরিটি না দিয়ে এইটাকে প্রায়োরিটি দিচ্ছি। আমি অমলেন্দু বাবুর কাছে যাবো, অমলেন্দু বাবু বলতে চেয়েছিলেন, বলুন। দেখুন, প্রথমেই ক্রস ডিসকাশন একটু সংক্ষিপ্ত রাখতে হবে, 1 মিনিটের মধ্যে বক্তব্য রাখবেন। প্রথমেই বলেছি যে 2024-এ লোকসভার ভোট হবে। আমাদের বিগত দুটো আমাদের মোদিজি যে 2014 এবং 19-এর সরকারে মানুষকে যে পরিষেবা দেওয়া হয়েছে, ওই পরিষেবা, স্বচ্ছতা, একটা পরিষেবা বলুন না। জয়দেবদা দাঁড়ান, আমি 1 মিনিট বলে নি, 1 মিনিট বলে না। 1 মিনিট সময় দিয়েছি, এই যে বললাম, করোনার সময় ভারতবর্ষ, করোনার সময় ভারতবর্ষ পরিষেবাটা ভুলে গেছে। 1 মিনিট সময় দিয়েছি, হ্যাঁ, বাড়িতে আপনারা যে চুরি করছেন ওই পরিষেবাটা ভুলে গেছেন। বালু চোর কেন? আপনাদের খাদ্যমন্ত্রী বালু চুরি করে যে জেলে আছে, খাদ্যটা যে দিচ্ছে কেন্দ্র সরকার, সেটা ভুলে গেছেন। বক্তব্য শেষ করুন। তাহলে পরিষেবা, এরপরে যেটা আসছে সনাতনকে রক্ষা করা, বালু চোর, বালু যে চুরি করেছে, আরে ওই যে 5 কেজি করে খাদ্যবস্তু চুরি করেছে, বালু দিয়ে জেলে গেছে। তারপরে আজকে পরিষেবাটাকে আপনি লিখে রাখুন কি পাইনি। জনঔষধি সেন্টারগুলোর সামনে গিয়ে দাঁড়াবেন, কত মানুষ যে জেনেরিক যে মেডিসিন কিনে জনঔষধি প্রধানমন্ত্রী ওষুধ পায়নি বলছেন, জনঔষধি সেন্টারের সামনে গিয়ে দাঁড়াবেন, ভিড়টা দেখবেন। সেই
ওই তো জনঔষধি সেন্টারের সামনে একদিন গিয়ে দাঁড়াবেন, প্রধানমন্ত্রী জনঔষধি প্রকল্পের যে সেন্টারগুলো আছে ওর সামনে গিয়ে দাঁড়াবেন, কতটা ওষুধ কত গরিব মানুষ পাচ্ছে সেটাকে দেখবেন। দেখুন শান্তনদা, আজকে পরিষেবার পরেও মানুষ মোদিজিকে যে আক্রমণ করছে তার কারণ কি না, বিরোধী দলেরা রাজনীতির গ্রাউন্ডে অন্তিম পর্যায় পর্যন্ত পৌঁছতে পারে না, মানুষের সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন, যার জন্য এখন জনসম্পর্ক যাত্রা করছেন রাহুল গান্ধী। উনি জনসম্পর্ক যাত্রা করেছিলেন ভারত জোড়ো, ওই জুড়তে জুড়তে মধ্যপ্রদেশ আর রাজস্থান জুড়ে এমন করেছেন যে মধ্যপ্রদেশ আর রাজস্থান তাদের থেকে দূরে চলে গেছে, এতটাই জুড়েছেন। তো উনি যত জুড়তে যাবেন রাস্তায় তত তাদের ভোটাররা তত তার থেকে দূরে সরে যাবে। তার প্রমাণ হচ্ছে মধ্যপ্রদেশ আর রাজস্থান। মধ্যপ্রদেশ আর রাজস্থানে উনি প্রচুর ভাবে জুড়েছিলেন ভারত জোড়ো যাত্রায়, আর তার বিধানসভা ভোটের রেজাল্ট দেখছেন। ওনারা এখন জুড়ছেন, সেই কারণে কি আপনারা এরকম কোন জনসংযোগ যাত্রা করবার চেষ্টাও করেন না? একটু আগে যেরকমটা অভিযোগ আমাদের জনসংযোগ তো 365 দিন হয়। শেষ করি অমলেন্দু, একটু আগে প্রশ্ন তুলছিলেন কেতন যে 2014 থেকে 2023 পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সাংবাদিক সম্মেলন করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রশ্নটাও তো এখানে উঠে আসছে, অর্থাৎ জনগণের সামনাসামনি হচ্ছেন না। কংগ্রেস জনগণের সামনাসামনি হচ্ছে কিন্তু সেটা করে কোনো লাভ হচ্ছে না আপনি বলছেন। তাহলে কি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা মানে জনগণের থেকে দূরে থাকা, সেটাতে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে যদি যেরকমটা বিরোধীরা বলেন যে ধর্মের আফিম টাফিম ইত্যাদি ইত্যাদি? দেখুন, আমাদের জনসংযোগ করার জন্য লক্ষ লক্ষ কার্যকর্তা, কোটি কোটি কার্যকর্তা প্রত্যেক দিন 365 দিন বুথ লেভেলে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হয়ে জনসংযোগ করে প্রত্যেক দিন। এটা আমাদের এভরিডে, প্রত্যেক দিনের অভ্যাস। প্রধানমন্ত্রীজির কথা বলছেন, প্রধানমন্ত্রীজি তার পরিষেবা কিভাবে দিচ্ছেন তার প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের মন্ত্রীরা বলে প্রধানমন্ত্রী যেটা বিবৃতি দেওয়ার মনে করেন সেটা দেন। যেমন পার্লামেন্ট ইস্যুতে তিনি বিবৃতি দিয়েছেন, প্রধানমন্ত্রী যেটা বিবৃতি দেওয়ার মনে করেন সেটা নিঃসন্দেহে দেন। প্রধানমন্ত্রী তো আর প্রত্যেকটা কথা নিয়ে রাস্তায়, যেমন আমাদের পার্লামেন্ট ইস্যুতে কোথায় বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী? হ্যাঁ বলেছেন যে সেটা সিকিউরিটি ব্রিজ হয়েছে। কে বলছে বলেননি? মন কি বাতেও প্রধানমন্ত্রী বলেছেন, পার্লামেন্টে এসে ইনভেস্টিগেশন চলছে, এখন ইনভেস্টিগেশন চলছে। প্রধানমন্ত্রী বিবৃতিতে দিয়েছেন, পার্লামেন্টে বলেননি। পার্লামেন্টে ওটাকে বিবৃতি বলে না, সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারকে সংবাদপত্র যেখানে প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন, তার কথা রেখেছেন, আমি বলছি বিবৃতি বলছি, কথা রেখেছেন প্রধানমন্ত্রী, তার মনের কথা রেখেছেন দেশের সামনে। এরপরে আরেকটা কথা বলছি, আরেকটা প্রধানমন্ত্রী যেটা আপনারা বলুন, প্রধানমন্ত্রীজি যদি একটা ইনভেস্টিগেশন চলছে, আন্ডার ইনভেস্টিগেশন কোনো বিষয় নিয়ে কেন বলতে যাবেন প্রধানমন্ত্রী? বেশ বুঝলাম, আন্ডার ইনভেস্টিগেশন বিষয় নিয়ে। ওকে, আমি কেতন জয়সওয়ালের কাছে। কেতন, দেখুন ব্যাপারটা উনি যে বলছিলেন না যে পরিষেবা দিয়েছেন, পরিষেবা আদানি ছাড়া আর কাকে দিয়েছেন বলুন তো? আদানিকে যে এবার মাঝখানে বলবেন না কিন্তু প্লিজ, আমি বলিনি আদানি ছাড়া আর কাউকে পরিষেবা দেননি মানুষকে, ঠিক আছে? আমরা দেখেছি যে কোন আরোগ্য নাকি দোকানের নাম বলছিলেন ওষুধের, সেখানে কই রেমিডেসিভির তো ওখানে পাওয়া যাচ্ছিল না কোভিডের সময়, ওখানে কোনো অক্সিজেন তো পাওয়া যাচ্ছিল না কোভিডের সময়। আমরা পরিযায়ী শ্রমিকদেরকে পায়ে হাঁটতে দেখেছি টিভির পর্দায়, আমরা না খেয়ে মরতে দেখেছি, রেলে কাটা পড়ে মরতে দেখেছি, তাদেরকে হাসপাতালে হাহাকার দেখেছি। এই এত বছরে আমাদের যে দেনার একটা পাহাড় হয়ে গেছে, এত ধার করেছে, মুদ্রাস্ফীতি সব থেকে বেশি হচ্ছে, এটাই কি পরিষেবা? হ্যাঁ, পরিষেবা দিয়েছেন শুধু আদানিকে। এবার আমি ধর্ম নিয়ে না একটা ছোট্ট কথা বলি, দেখুন আমি যদি এখানে রাজনৈতিক মানে দলের প্রতিনিধি না হয় সাধারণ মানুষের আজকে দিনে একটা কথা বলি, ব্যথা বলছি, এটা মানে খুব মনে দুঃখ লাগে যে আমরা ধর্মের কথা শুনবো কার কাছে? আমাদের যারা সন্ন্যাসী আছেন, সাধু আছেন, যারা পুরোহিত আছেন, যারা মৌলবী আছেন, যারা ফাদার আছেন, তাদের কাছে আমরা ধর্মের কথা শুনবো। আর নেতাদের কাছে কি শুনবো? রাজনীতির কথা শুনবো, পরিষেবার কথা শুনবো, গণতন্ত্রের কথা শুনবো। এই জবে যখন উল্টো হয়ে যাবে দেখবেন যে একটা নেতা ধর্মের কথা শেখাচ্ছে, সেখানে কিন্তু বিঘটন ঘটে, সেখানে কিন্তু দুর্ঘটনা, আর সেখানে কিন্তু বিপর্যয় আসে। আর যখন যারা ধর্ম পালন করেন তাদের কাজ হচ্ছে ধর্মাচার করা, তারা যখন রাজনীতি করতে শুরু করে দেন সেখানে হয়ে যায় সমস্যা। এই দুটোকে মিললে একটা ডেডলি ককটেল, এটাই আমরা ভুগছি। এবার উনি বলছেন না কোন কোন রাজ্যে জিতেছেন না হেরেছেন, দেখুন সেটার জন্য কি মানুষ মানে চেষ্টা করে ছেড়ে দেবে? এই যে তৃণমূলের সরকার যখন চাকরিগুলো চুরি যাচ্ছে, যারা মেধাবী ছাত্র তারা রাস্তায় বসে রয়েছে, আর যারা চাকরিটা চুরি
তার মানে কি তার পরের প্রজন্ম কি আর চাকরির জন্য প্রস্তুতি নেবেন না? এ কি ধরনের কথা? আপনারা মানুষকে বিভ্রান্ত করে আপনাদের কাছে পুরো প্রেস কনফারেন্স নিয়ে বলছেন, প্রেস কনফারেন্স না করা মানে গণতন্ত্রকে ছোট করা। আপনি মানে ওই মন কি বাত বলবেন, অমুক তমুক সব জায়গা বলবেন, কিন্তু যেখানে বলার, যেরকম বললাম না যে মণিপুর নিয়ে একটা সেন্সিটিভ ইস্যু আসলে কি হয়ে যাবে? নীরব মোদী। এই যে কদিন আগে পার্লামেন্টে দেখুন এত বড় একটা সিকিউরিটি বিল ছিল, সেখানে কি হয়েছেন? নীরব মোদী। আর এই নীরব মোদী নিয়ে অধীর চৌধুরী বলেছিলেন, তখন উল্টো বাংলা পার্লামেন্টে আপনাদের সাংসদরা যখন আমাদের রাজ্যসভার যে চেয়ারম্যানকে যে বিভিন্ন মিমিক্রি করলো সেটা নিয়ে বলুন, এই যে মিমিক্রি নিয়ে বলুন, ওটা নিয়ে বলুন, আপনাদের নেতা যে ভিডিও তুলছিল ওটা নিয়ে বলুন, ওই লজ্জাস্কর পরিস্থিতি নিয়ে বলুন, এই যে বাচ্চা ছেলেদের মতন ভিডিও তুলছিল ওটা নিয়ে বলুন, ওনার যে স্কুলের বাচ্চাদের মতন মতিভ্রম হয়েছে ওটা নিয়ে বলুন, আপনাদের নেতার যে এই যে স্কুলের বাচ্চাদের মতন পাপ্পুগিরি করছিল সেটা নিয়ে বলুন। বেশ বেশ, না ওই শব্দটা অসংসদীয় শব্দ, ওই শব্দটা বলবেন না, ওই শব্দটা বলবেন না, ওই শব্দটা বলবেন না। আমি আসছি কেতান আমি একটু জয়দেব ঘরের কাছে যাবো। সেটা হচ্ছে জয়দেব ঘরের কাছে যাবো, যে জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেতান জয়সওয়াল। সেটা হচ্ছে যে আমি খুব কম সময় রয়েছে, আমাকে শেষ করতে হবে। তো সুতরাং আমি একটু জয়দেব ঘরের কাছে যাব। সেটা হচ্ছে যে ধর্মীয় গুরুরা ধর্মের কথা বলবেন, রাজনৈতিক নেতারা মানুষের কথা বলবেন, মানুষের কথা ছেড়ে যদি রাজনৈতিক নেতারা ধর্মের কথা বলেন। কিন্তু এখন তো সেটাই চলছে, এখন তো সেটাই দস্তুর। কোথাও আমরা দেখতে পাচ্ছি হয়তো কোনো একটি প্রার্থনা সভায় সেখানে একজন রাজনৈতিক নেতা চলে যাচ্ছেন, নেতা নেত্রী চলে যাচ্ছেন। কোথাও একটা অন্য ধর্মের কোনো একটা প্রার্থনা সভায় সেখানে আরেকজন নেতা নেত্রী চলে যাচ্ছেন। কেউ হয়তো চলে যাচ্ছেন মন্দিরে, কেউ হয়তো চলে যাচ্ছেন গির্জায়, কেউ হয়তো চলে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। তো সেই জায়গাটা থেকে ধর্ম এবং সেই ধর্মের মানুষ যখন ভোট ব্যাংক হয়ে ওঠেন, তখনই সবচেয়ে সমস্যাটা হয় না কি? জয়দেব ঘর, 1 মিনিট। রাজনৈতিক নেতাদের থেকেও সব থেকে বেশি সংস্কার টিভি, আস্থা টিভি আর দেখার দরকার নেই, কারণ এই নিউজ চ্যানেলগুলোই সব থেকে বেশি ধর্মের আলোচনায় মেতে উঠেছে। সন্ধ্যেবেলা থেকে রাত্রি পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত সব নিউজ চ্যানেলই ধর্ম নিয়ে যা কচকচি করছে, তাতে আস্থা চ্যানেল আর ওই সংস্কার চ্যানেল দেখার দরকার নেই। কারণ মিডিয়া ধর্মকে মানুষের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে এবং হিন্দুত্ব, মুসলমান বিরোধী, বিদ্বেষী মানুষের ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছে। মানুষকে বুঝিয়ে দিচ্ছে তুমি বেকার নও, তুমি মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস তোলা মধ্যবিত্ত নও, তুমি হিন্দু। তুমি এক বাজারে 1 টাকায় কিনতে গিয়ে তোমার সংসার সন্তানকে জীবনপাত করার জন্য তুমি খেটে রোজগার করতে পারছো না, তোমার সেসব কষ্ট ভুলে যাও, তুমি হিন্দু। আর নইলে তুমি মুসলিম বিদ্বেষী। আমরা কি বলছি না, মানে মিডিয়াতে বলছে তুমি বাবরের অলাদ, তুমি পাকিস্তানে চলে যাও, তুমি আব্বাজান। অর্থাৎ এই নিউজ চ্যানেলও কম যায় না। আমরা রাজনীতিক নেতাদের শুধু দোষ দিয়ে লাভ নাই, কিন্তু ঘটনাটা হচ্ছে মোদির সাফল্য। কলকাতার মেয়র বলেছিল মিনি পাকিস্তান, ভুলে গেছেন? 2019 পর্যন্ত জয়দেব দা, 2014 থেকে মিনি পাকিস্তানের জনকটা কে ছিল? মিনি পাকিস্তান কথাটা কে বলেছিল কলকাতায়? 2000 মিনি পাকিস্তান কথাটা 2019 পর্যন্ত মোদির সাফল্য হচ্ছে উরি কাণ্ড, পুলওয়ামা কাণ্ড এবং সংসদে হামলা এবং সমস্ত কিছু বেসরকারিকরণ এবং করোনায় অক্সিজেন ওষুধ না পাওয়া, ডিমানিটাইজেশনে মানুষকে লাইনে দাঁড় করিয়ে কালো টাকা উদ্ধার করবে বলে কালো টাকা উদ্ধার করতে না পাওয়া, ঋণের চরম সীমা অতিক্রম করে 115 লক্ষ কোটি টাকার দেনা মাথায় নেওয়া, বেকারদের 2 কোটি চাকরি দেবে বলে চাকরি দিতে না পেরে অগ্নিপথ প্রকল্পকে ওই 2 কোটি চাকরির মধ্যে ঢোকানোর জন্য সেনাপ্রধানদের চাপ দেওয়া বা সেনাপ্রধানদের ম্যানিপুলেশন করা, যা মিডিয়ায় ভেসে আসছে, নবরানের যে বই প্রকাশ তাতে আটকে দেওয়া, সবকিছু নিয়ে যদি আমরা দেখি যে মোদি বাবুর সাফল্যের মধ্যে কি কি জিনিস রয়েছে, একটাই রয়েছে, সেটা হচ্ছে উনি ভারতবর্ষকে প্রথম চেনালো যে আমরা হিন্দু এবং আমাদের হিন্দুত্ব মোদি বাবুই একমাত্র সুরক্ষিত করতে পারবে, বাকি আমরা আমাদের হিন্দুত্ব রক্ষা করতে পারবো না। এখন আর হিন্দুত্বের কথা বলা হচ্ছে না, এখন সনাতনী ধর্মের কথা বলা হচ্ছে, সনাতন ধর্মের কথা বলা হচ্ছে। আমি 30 সেকেন্ড সময় দেবো অমলেন্দু দত্তকে ডিফেন্ড করবার জন্য। অমলেন্দু। না, ডিফেন্ডের কিছু নেই। আমরা
প্রথম থেকেই ডিফেন্সেই আছি। ডিফেন্ডের কিচ্ছু নেই। না, ডিফেন্সেই আছি তো আমরা। আমাদের বেশ, সনাতনকে প্রচার করার জন্য, সনাতনকে রক্ষা করা আমাদের কর্তব্য, দায়িত্ব। হ্যাঁ, তাই তো আপনারা যেটা বলছেন এটা ভুলভাল বলছেন, তো আমরা কেন সেই রাস্তায় যাব? দায়িত্বটা কার? পরিষেবা যা দেওয়া হয়েছে তার বেসিসে ভোট হবে। সীমানার সুরক্ষা আপনি কি রোজগার মেলাগুলো হলো ভুলে গেছেন? মমতা ব্যানার্জির ওই যে ধর্মতলায় বসে যারা থালা বাজাচ্ছে, তাদের কথাগুলো বলুন। অসীম নয়, চাকরি চুরি করে ধর্মতলায় বসে যে থালা বাজাচ্ছে তাদের কথাগুলো বলুন। আমাদের পশ্চিমবঙ্গের বেকার ছেলেদের কথা বলুন। কেতন জয়সওয়াল কি বলছেন? 30 সেকেন্ড কেতন। দাদা একটা কথা, সনাতনকে রক্ষা করব, এটা বিজেপির প্রথম কাজ। তার সাথে পরিষেবা দেওয়া হয়, তার জন্য দেশের মানুষ দুহাত তুলে ভোট দেন। কিন্তু আমরা ধর্মের আপিল খাওয়াবো, দেশ জাহান্নামে যাবে, আমরা ধর্মের আপিল খাওয়াবো। আমি লাস্টবার কেতন জয়সওয়ালের কাছে যাবো। লাস্টবার কেতন জয়সওয়াল, 30 সেকেন্ড। না দেখুন না, এই যে ধর্ম নিয়ে যে এত রেশারেশি নাই, যারাই ধর্মকে নিয়ে রেশারেশি করবে, যারাই ধর্মকে নিয়ে লাফালাফি করবে, যারা ধর্মকে নিয়ে জনসংযোগের বিভ্রান্ত ছড়াবে, তার দ্বারই বুঝে নেবেন যে তারা ধর্মের বিষয়ে একেবারে কিছু জানে না। আরে ধর্ম তো আপনাকে যত জানবেন না ধর্ম, তত শান্ত হবেন, তত মানুষকে জোড়ার কথা বলবেন। এসব অধর্মী, এদের ধর্মের সাথে কোনো, এরা রাজনৈতিক, এরা হিন্দু, এরা রাজনৈতিক সনাতনী। বলছে সনাতনকে রক্ষা করবে। আরে সনাতনের তো কোনো সনাতন চিরদিন ছিল, আর চিরদিন থাকবে। আপনি কদিন থাকবেন, আমি কদিন থাকবো, যে আমার ক্ষমতা আছে বা আপনার ক্ষমতা আছে রক্ষা করার? জনগণ ক্ষমতায় এসেছেন পরিষেবা দেওয়ার জন্য, পরিষেবা দেন। একদল বেছে নিয়েছেন জনসংযোগের পথ, আর একদল বেছে নিয়েছেন বাঙালি অস্মিতার পথ। এই দুই জোড়া অস্ত্রে কমব্যাট করা যাবে বিজেপিকে। 282 গতবার 2014-এ 543টি আসনের মধ্যে 282টি আসন পেয়েছিল বিজেপি, আর এ রাজ্যে পেয়েছিল 3টি। অন্যদিকে 2019-এ ফলটা আরও গেল বেড়ে, 303টি আসন পেল বিজেপি এবং এ রাজ্যে পেল 18টি। এবারে কি হবে সেদিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। কিন্তু দুই তরফেই, অর্থাৎ বিরোধীদের তরফে এবং ভারতীয় জনতা পার্টি শিবিরের তরফেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। শুধুমাত্র রামলালার মন্দির কিংবা শুধুমাত্র লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এগুলোই নয়, সেই সঙ্গে সঙ্গে সাংগঠনিক দিকেও নজর রাখা হয়েছে। আমাদের আজকের আলোচনায় হয়তো সেই বিষয়টা এলো না, কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে নাকি মেরুকরণের নৌকোয় চেপেই, আমি আরেকবার সৈকত মণ্ডলের কাছে যাব, মেরুকরণের নৌকো চেপেই এগোতে হবে। সেই চেনা ডায়লগটা যেটা উত্তরপ্রদেশে শুনতে পেয়েছিলাম 80%, যেটা পশ্চিমবঙ্গে 2021-এর ভোটে শুনতে পেয়েছিলাম ওরা 30 আমরা 70, সেই রকমই আবার 2023-এ। সৈকত না দেখুন এইভাবেই এগোচ্ছেন ওনারা। ওপর থেকে যে বার্তা নিচের দিকে আসে, নিচের যারা থাকেন তারা তো সেই বার্তাই পৌঁছে দেন। অমলেন্দু বাবু একটু আগেই যে কথাটি বললেন, আমরা সনাতনকে রক্ষা করব, এটা আমাদের দায়িত্ব, তারপরে পরিষেবা দেব। অর্থাৎ আপনি 1 লিটার একটা হ্যান্ড ওয়াশ কিনতে যাবেন, তার সাথে একটা লাইট বাই ফ্রি দেওয়ার মতো, আগে আমরা ওইটা রক্ষা করব, তারপরে পরিষেবা ভাবা যাবে। এটাই হচ্ছে এনাদের মূল এজেন্ডা। এবার আজকের যে আলোচনাটা হলো, এই আলোচনায় আমরা প্রত্যেকেই এর এগেনস্টে এক্সেপ্ট অমলেন্দু বাবু, আমরা প্রত্যেকেই এর এগেনস্টে বলেছি। কিন্তু আমি আমার মতো বলেছি, জয়দেব বাবুর মতো বলেছি। অত্যন্ত দামি যে কথাটি বলে গেছে কেতন, আমরা যত ব্যাখ্যা দিয়েছি তার নির্যাস ওই একটি কথা ওর, যে যখন রাজনৈতিক নেতা ধর্মের কথা বলে আর ধর্মের লোক রাজনীতি কথা বলে, তখন যে সমস্যাটা আসে, সেই সমস্যাটাই বর্তমান ভারতবর্ষে এসেছে। সময় লাগবে এর থেকে বেরিয়ে আসতে, কিন্তু একদিন এর থেকে আমরা বেরিয়ে আসবই। ঠিক যেমন ভাবে আমরা সতীদাহ প্রথা থেকে বেরিয়ে এসেছিলাম, ঠিক যেমন ভাবে আমরা বিধবা বিবাহের বিরুদ্ধে যারা ছিল সেখান থেকে বেরিয়ে এসেছিলাম, ঠিক যেমন ভাবে নারী শিক্ষা বন্ধ ছিল সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। এই যে এগুলোও ধর্মীয় কারণে হতো, সেইখান থেকে যখন আমরা বেরিয়ে আসতে পেরেছি, আমরা এখান থেকেও বেরিয়ে আসতে পারবো। একদিন বাধ্য হবেন রাজনৈতিক নেতারা শুধুমাত্র রাজনীতির কথা বলতে, আর ধর্মীয় নেতারা তো ধর্মের কথাই বলেন, আমরা তাদের কাছ থেকেই শুনবো। অনেক ধন্যবাদ আজকের আলোচনায় উপস্থিত থাকবার জন্য অধ্যাপক সৈকত মণ্ডল, অনেক ধন্যবাদ কেতন জয়সওয়াল, অনেক ধন্যবাদ জয়দেব ঘর এবং অনেক ধন্যবাদ অমলেন্দু বিকাশ দত্তকে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে একটু পিছন দিকে চলুন। এটা তো 2023, আজ থেকে এই ধরুন 97 বছর আগে একজন মানুষ, তিনি ট্রেন যাত্রা করছিলেন, আর সেই ট্রেন যাত্রায় হঠাৎ করে তাঁর তো সব জায়গাতেই কাগজ কলম থাকতো,
যে কোনো জায়গায় তিনি যেতেন তার সঙ্গী হতো কাগজ কলম, এমনকি সেটি স্নান ঘরেও। তো সেই মানুষটি বসে বসে রেলপথে সেলুন কারে ভ্রমণ করতে করতে তিনি লিখে ফেললেন একটি কবিতা। সেই কবিতাটি লেখা হয়েছিল 1333 বঙ্গাব্দের 31 বৈশাখ। কবিতাটি পরিশেষ কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল পরবর্তীকালে সংকলন যখন হয়। হ্যাঁ, বুঝতেই পেরেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি। তার কয়েকটা লাইন একটুখানি পড়ি, তাহলে বোধহয় আজকের আলোচনার নির্যাসটা এখান থেকেই পেয়ে যাওয়া যাবে। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিক জানে। একটু বড় কবিতাটা, সুতরাং কবিতা পাঠ তো করবো না, শুধুমাত্র মনে করিয়ে দিলাম যে ধর্মমোহ সত্যি সত্যিই কিন্তু গ্রাস করতে পারে গোটা সমাজকে। সুতরাং সেই ধর্মমোহ, ধর্মকে ব্যবহার করা কিংবা ধর্মকে বিচ্ছিন্নতার কাজে ব্যবহার করা কিংবা জোড়ার কাজে যদি ব্যবহার করা হয় তাহলে তার চাইতে ভালো তো আর কিছু নেই। কিন্তু সেরকমটা কি হয়? রাজনীতির ময়দানে ধর্মের কিন্তু একটা অত্যন্ত দামি একটা জায়গা আছে, একটা বাজার দর আছে। কিন্তু সেই বাজার দরটা কি দুই পক্ষই ব্যবহার করবে, নাকি একটু অন্য রকম ভাবে জনসংযোগ, যেরকমটা বিরোধীদের দেখা যাচ্ছে, বাঙালি অস্মিতা বা অহংকার, বাঙালির গর্ব, এই সবগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করতে ময়দানে নেমেছে, অন্যদিকে জনসংযোগ করতে কংগ্রেস ময়দানে নেমেছে, অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারাও বেশ খানিকটা এগিয়ে আসবে এরকমটাই জানা যাচ্ছে। গতকালই বলছিলাম আপনাদের পোস্টার পড়ে গিয়েছে যোগেন্দ্র যাদবের দল, তারা তো জনসংযোগ যাত্রা করবেন পশ্চিমবঙ্গে। তো এই সমস্ত কিছু কি বিজেপিকে কমব্যাট করতে পারবে, নাকি বিজেপি আবারও 2024 তাদের হবে? তার উত্তর দেবে সময়, তার উত্তর দেবে দেশের জনগণ। আজকের হাইটক এই পর্যন্তই।